অপেক্ষার প্রহর শেষ। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল গাজাবাসী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও দখলদার ইসরায়েল। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৫ই জানুয়ারি বুধবার ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। ৪৬,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনিদের আত্মত্যাগের বিনিময়ে শেষমেশ শান্ত হতে চলেছে গাজা। জানা গেছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা এই চুক্তিতে ৬ সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতির রূপরেখা রয়েছে এবং এতে গাজা থেকে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার ও ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। এ সকল তথ্যসমূহ আলোচনার বিষয়ে ব্রিফ করা একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চুক্তিটি মিশর ও কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে কয়েক মাসের আলোচনার ফল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ জানুয়ারির অভিষেকের ঠিক আগে চুক্তিটি চূড়ান্ত হল, যেখানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের আগেই মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, হামাসের প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দীদের ফেরতের বিষয়ে তাদের সম্মতি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামাস চুক্তির মৌলিক সম্মতি দিয়েছে এবং চূড়ান্ত লিখিত সম্মতি দেওয়ার জন্য আরও তথ্যের অপেক্ষায় রয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআর জানিয়েছেন, তিনি ইউরোপ সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতেই ইসরায়েল ফিরে আসছেন। ফিরেই তিনি নিরাপত্তা মন্ত্রিসভা ও সরকারের ভোটে অংশ নেবেন। সম্ভবত বৃহস্পতিবারের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন হবে। উল্লেখ্য যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন সশস্ত্র যোদ্ধারা নিরাপত্তা বাধা ভেঙে ইসরায়েলি এলাকায় প্রবেশ করে। উক্ত দিনের হামলায় ১২০০ জন নিহত হন এবং ২৫০ জনেরও বেশি বিদেশি ও ইসরায়েলি নাগরিককে বন্দী হিসেবে নিজেদের হেফাজতে নিয়ে যায় হামাস। এরপর ইসরায়েলের নৃশংস আগ্রাসী অভিযানে এ পর্যন্ত ৪৬,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। উপকূলীয় এই এলাকাটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। তীব্র শীতে শত শত মানুষ তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে কোনোরকম টিকে আছে। ট্রাম্প তার অভিষেকের আগে বারবার দ্রুত চুক্তি করার দাবি পুনর্ব্যক্ত করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে বন্দীদের মুক্তি না দিলে মারাত্মক পরিণতি হবে। তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ প্রেসিডেন্ট জো বাইডেনের দলের সঙ্গে মিলে চুক্তিটি সম্পন্ন করতে কাজ করেছেন। গত বছর এক আলোচনা সভায় জনসম্মুখে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছিলেন যে ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উন্নতি হবে না। বাংলাদেশকে নিয়ে করা তার এমন মন্তব্যের পর এবার তিনি এই প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির কাছে গুরুতর নালিশ করে বসেছেন। অতি সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরার উনাকোটি জেলার কৈলাসহর মহকুমার বিপরীতে নিজেদের অংশে একটি বিশাল বাঁধ নির্মাণে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে দিল্লির কাছে অভিযোগ করেছেন মানিক সাহা। ১৫ই জানুয়ারি বুধবার রাজ্যের বিধানসভায় দেওয়া এক বক্তৃতায় বাংলাদেশের বাঁধ নির্মাণের বিষয়ে এক বিধায়কের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন তিনি। রাজ্যের কংগ্রেস দলীয় বিধায়ক বিরাজিত সিনহা এই বিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেন। পরে বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনার আশ্বাস দেন তিনি। বিরাজিত সিনহা বলেন, রাজ্যের কৈলাসহরের বিপরীতে বাংলাদেশ সরকার একটি বিশাল বেড়িবাঁধ নির্মাণ করছে। অন্যদিকে রাজ্যের রাঙ্গাউটি এলাকায় আমাদের ৪০ বছরের পুরনো একটি বাঁধ আছে। আমাদের বেড়িবাঁধটি জরুরি ভিত্তিতে শক্তিশালী করা না হলে বন্যার সময় মানুষ ক্ষতিগ্রস্ত হবে। রাজ্যের উনাকোটি জেলার বাসিন্দা ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন, এই বাঁধ নির্মাণ একটি আন্তর্জাতিক বিষয় এবং জেলার ভারত বাংলাদেশ সীমানার কয়েকটি অংশে এখনও গবাদি পশু চোরাচালানের ঘটনা ঘটছে। মানিক সাহা বলেন, এটি একটি আন্তর্জাতিক বিষয়। আমি ইতিমধ্যে দিল্লিতে বেড়িবাঁধ শক্তিশালী করার পরামর্শ দিয়ে প্রতিবেদন পাঠিয়েছি। আমি বিষয়টি আবারও কেন্দ্রের কাছে তুলে ধরব। উনাকোটি জেলার ম্যাজিস্ট্রেট ডি.কে চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাংলাদেশ তাদের অংশে একটি বাঁধ নির্মাণ করছে বলে তিনি তথ্য পেয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের পাশে বাঁধ নির্মাণ করা হলে বর্ষাকালে কৈলাসহর থেকে ভাটিতে বাংলাদেশে বন্যার পানি যেতে সমস্যা হবে। এ বিষয়ে দিল্লি কি পদক্ষেপ নেবে এখনও তা জানা যায়নি। এদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের প্রতিবাদে দুই দেশের সীমান্তের বেশ কিছু পয়েন্টে কয়েকদিন ধরে চলছে বিজিবি বিএসএফ উত্তেজনা, যাতে যোগ দিচ্ছে স্থানীয়রাও। এরই জেরে গেল রবিবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পাল্টা জবাবে পরের দিন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে নয়াদিল্লি। পাল্টাপাল্টি তলবের ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। ভারতের অবৈধ বেড়া নির্মাণ কাজে প্রতিবাদ জানাতে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠকে সীমান্তে বিএসএফ এর উস্কানিমূলক কর্মকাণ্ডের উদ্বেগ জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বারবার অঙ্গীকার দিয়েও ভারত সীমান্ত হত্যা অব্যাহত রাখায় জানানো হয় অসন্তোষ। সীমান্তে উত্তেজনা বাড়ে এমন কোনো উস্কানি না দিতে পরামর্শ দিয়েছেন তিনি। টিউলিপকে নিয়ে শুরু হওয়া সমালোচনার ঝড় যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ব্যাপক চাপের মুখে গেল 14 জানুয়ারি মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠদের থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি। তবে তিনি পদত্যাগের পরও তাকে নিয়ে সমালোচনা শেষ হচ্ছে না। ব্রিটিশ পার্লামেন্টে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির এই এমপি। 15 জানুয়ারি বুধবার ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিককে নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে। এ সময় টিউলিপের বিরুদ্ধে করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিযোগের কথা উল্লেখ করেন দেশটির বিরোধী দলীয় নেত্রী কেমি বার্ডনেজ। তিনি বলেন, শেয়ার বাজারে যখন অস্থিরতা চলছে তখন প্রধানমন্ত্রী সাবেক সিটি মিনিস্টারের বিরুদ্ধে ওঠা সমালোচনা নিয়ে ব্যস্ত ছিলেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার বলেন, তার ঘনিষ্ঠ বন্ধু টিউলিপ পদত্যাগ করায় তিনি ব্যথিত। তিনি এমন একজনের জন্য ব্যথিত যিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী ছিলেন কিন্তু নিজেই দুর্নীতির জন্য তদন্তের অধীনে আছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সাবেক সিটি মিনিস্টার উপহার হিসেবে লন্ডনের যে ফ্ল্যাট পেয়েছিলেন সেটি হয়তো ডাকাতি করা অর্থের মাধ্যমে করা। তো প্রধানমন্ত্রী কি বাংলাদেশকে এই অভিযোগ তদন্তের জন্য আমাদের জাতীয় তদন্ত সংস্থার সহযোগিতার প্রস্তাব দেবেন, যেন জানা যায় লন্ডনে যেসব সম্পদ চুরির অর্থে কেনা হয়েছে সেগুলো সঠিকভাবে তদন্ত করা যাবে? এমন প্রশ্নে কিছুটা উত্তপ্ত হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, স্পিকার, সাবেক সিটি মিনিস্টার নিজেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান। এতে জানা গেছে তিনি মন্ত্রিত্বের কোনো নীতি ভঙ্গ করেননি, তার বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন। গত সোমবার তিনি নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান। আমি 1 সপ্তাহ পর মঙ্গলবার এটির প্রতিবেদন পাই। এরপর বিরোধী দল ও পুরনো একটি তদন্তের কথা উল্লেখ করে স্টারমার বলেন, কিন্তু টিউলিপের পদত্যাগের সঙ্গে ছায়া পররাষ্ট্রমন্ত্রীর তুলনা করলে দেখা যাচ্ছে তিনি মন্ত্রী থাকাকালে নীতিভঙ্গ করেছিলেন। তার বিরুদ্ধে যে প্রতিবেদন তৈরি করা হয়েছিল সেটি পুরোপুরি উপেক্ষা করা হয়েছিল। উল্টো স্বাধীন তদন্তকারীকেই পদত্যাগ করতে হয়েছিল, কারণ তিনি মনে করেছিলেন তার কথাকে আমলে নেওয়া হচ্ছে না। অথচ ছায়া পররাষ্ট্রমন্ত্রী তখন নেতার দায়িত্ব পালন করছিলেন। কি বিপরীত! ব্রিটিশ জনগণকে ধন্যবাদ, তারা সাবেক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এরপর বিরোধী দলীয় নেত্রী কেমি বার্ডনেজ বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে তদন্তের সহায়তার প্রশ্নের কোনো উত্তর দেননি। কেয়ার স্টারমারকে কটাক্ষ করে তিনি বলেন, তিনি জেনে শুনে এক প্রতারককে যোগাযোগ সেক্রেটারি বানিয়েছিলেন, যিনি কয়েকদিন আগে পদত্যাগ করেছেন। মাত্র কয়েকদিন আগেও দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর তার পূর্ণ আস্থা ছিল। তিনিও লজ্জা নিয়ে গতকাল পদত্যাগ করেছেন। বাংলাদেশ একটু একটু করে নিজেদের সামরিক সক্ষমতাকে শক্তিশালী করে তোলার চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি পাকিস্তানের অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাকিস্তান এয়ারফোর্সের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এই যুদ্ধবিমানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিরক্ষা প্রতিনিধি দল। 15 জানুয়ারি বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল বুধবার পাকিস্তান সফর করেছেন এবং পাকিস্তান এয়ারফোর্স PAF প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সাথে দেখা করেছেন। জানা গেছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামারুল হাসানের নেতৃত্বে এই প্রতিনিধি দল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম, বিশেষ করে JF-17 থান্ডার যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্ট্রান সার্ভিস পাবলিক রিলেশনস ISPR অনুসারে রাজধানী ইসলামাবাদে বিমান বাহিনীর সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার করার এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ যৌথ প্রতিরক্ষা কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের ওপর জোর দিয়ে বাংলাদেশের সাথে সামরিক অংশীদারিত্ব আরও গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামারুল হাসান পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক নানা উদ্যোগ, এর অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামোর প্রশংসা করেন। তিনি বিশেষভাবে অন্যান্য আধুনিক সামরিক হার্ডওয়্যারের পাশাপাশি JF-17 থান্ডার যুদ্ধবিমানের উৎপাদনে আগ্রহ দেখান। উল্লেখ্য যে 1999 সালে পাকিস্তান ও চীন যৌথভাবে JF-17 থান্ডার বানানোর ব্যাপারে চুক্তিবদ্ধ হয়, আর তা বানানোর খরচ দুই দেশ সমানভাবে দেওয়ার কথা। সে অনুসারে অল্প খরচে, অল্প ওজনের এবং সব ধরনের আবহাওয়ার জন্য উপযোগী করে বিমানটি তৈরির পরিকল্পনা করা হয়। পরে অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স PSC ও চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। পশ্চিমা এভিওনিক্সের সরঞ্জাম, চীনের বিমানের কাঠামো এবং রাশিয়ার ক্লিমোভ RD-93 অ্যারো ইঞ্জিন ব্যবহার করে JF-17 বিমান বানানো হয়। এটি সব ঋতুতে হামলা চালাতে সক্ষম। সামরিক পরিভাষায় JF-17 যুদ্ধবিমানকে মাল্টিরোল ফাইটার জেট বলা হয়, অর্থাৎ অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে লড়াই তথা ডগ ফাইট, শত্রুর আকাশসীমায় ঢুকি বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসা, এইসব কাজই নিখুঁতভাবে করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানটি মে মাসে প্রস্তুত হলেও এর প্রথম ফ্লাইট পরিচালনা করা হয় 2003 সালের আগস্টে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে গতকাল বুধবার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় দখলদার ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ কাতারের আমির সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়টি নিশ্চিত করে চূড়ান্ত ঘোষণা দেন। তিনি জানান, আগামী রবিবার থেকে এটি কার্যকর হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই তথ্য জানান। আজ বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তিটির অনুমোদন দেওয়ার কথা আছে। তেল আবিবের স্থানীয় সময় সকাল 11টায় এ নিয়ে বৈঠক হওয়ার সময়সূচি ঠিক করা হয়েছিল, তবে বৈঠকটি বাতিল করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর দাবি করেছে হামাস চুক্তির কিছু ধারা থেকে সরে গেছে, সেগুলো সমাধান না হওয়া পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক হবে না। যদিও হামাস গতকালই জানায় তারা চুক্তিটির অনুমোদন দিয়ে মধ্যস্থতাকারীদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠক অন্তত সন্ধ্যা পর্যন্ত স্থগিত করা হয়েছে। অপর সংবাদ মাধ্যম কান নিউজ জানিয়েছে, নেতানিয়াহুর জোট সরকারের অন্যতম বড় জোট রিলিজিয়াস জায়নিজম পার্টি হুমকি দিয়েছে, যদি চুক্তি হয় তাহলে তারা সরকার থেকে পদত্যাগ করবে। এ বিষয়টি নেতানিয়াহুকে বেকায়দায় ফেলে দিয়েছে। তিনি এখন নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন দলটি সত্যিই সরকার থেকে পদত্যাগ করবে কিনা। তারা জোট থেকে বেরিয়ে গেলে সরকার ভেঙে যেতে পারে। রিলিজিয়াস জায়নিজম পার্টির সংসদ সদস্য জোভি সুক্কোত কান রেডিওকে জানিয়েছেন, চুক্তি হলেই তারা সরকার থেকে বেরিয়ে যেতে পারেন। তিনি বলেন, আমি মনে করি আমাদের সরকার থেকে পদত্যাগের সম্ভাবনা বেশি।
যুদ্ধ বন্ধ করা মানে পিছু হটা। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছি, তার কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়ার চেষ্টা করছি যুদ্ধ চলমান থাকবে। আমরা তার উত্তরের অপেক্ষায় আছি। ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম ইয়েনেত জানিয়েছে, রিলিজিয়াস জায়নিজম পার্টির প্রধান নেতা ও অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ শঙ্কা করছেন, যুদ্ধবিরতির চুক্তি হলে তার সম্মান ক্ষুণ্ণ এবং রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। কারণ তিনি প্রথম থেকে এটির তীব্র বিরোধিতা করছেন। তার আশঙ্কা তার অবস্থা শাহ পার্টির নেতা আরিয়েহ দেবীর মতো হবে। 1993 সালে অসলো চুক্তির পর আরিয়েহ দেবীর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছিল। এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিন ইসরায়েলের দ্বন্দ্ব নিরসনের চেষ্টা চালানো হয়েছিল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হামাসের বিরুদ্ধে চুক্তির ধারা থেকে সরে যাওয়ার অভিযোগ তোলার পর বার্তা সংস্থা রয়টার্সকে গোষ্ঠীটির এক কর্মকর্তা বলেছেন, তারা কোনো ধারা থেকে সরে যাননি এবং গতকালই নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়ে দিয়েছেন।